কেমন আছো আমার গল্প পাঠের আসরের সমস্ত শ্রোতা বন্ধুরা? সাখীর শ্রুতিগল্পের আসরে আজ অনেক দিন পরে এলাম তোমাদের নতুন গল্প পড়ে শোনাতে। 2025 এই বছরটি তার শেষ লগ্নে উপস্থিত। এখন ডিসেম্বর মাস, শীতকাল। তাই মনে হলো যে একটু ভূতের গল্প পড়ে শোনালে কেমন হয়। এক আধ ছটাক ভূত। ভূতের গল্প শুনতে সকলেরই বেশ ভালো লাগে, গল্প পড়তে এবং শুনতে বা শোনাতে। তাই আমার মনে হলো যে এই শীতের দিনে, এই ঠান্ডার মধ্যে ভূতের গল্প বেশ জমে যাবে। আজ আমি দুটি ছোট ছোট গল্প তোমাদেরকে পড়ে শোনাব। এই সময়ের অন্যতম শ্রেষ্ঠ লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অসামান্য মুন্সিয়ানা অশরীরীদের অদ্ভুত জগৎ সৃষ্টিতে কিশোর সাহিত্যে ভূতদের নিয়ে এক নতুন রস প্রবাহিত করেছেন তিনি। ভূত মানেই ভয়ঙ্কর নয়, ভূত মানুষের প্রতিবেশী, ভূত হতে পারে মজার, আবার তার সঙ্গে একটু ছোঁয়া থাকবে শিরশিরে অনুভূতিরও। শীর্ষেন্দুর ভূতেরা অনেকটা এই রকমই। আজ আমি পড়ে শোনাব এই শীর্ষেন্দু মুখোপাধ্যায়েরই লেখা দুটি ছোট ছোট গল্প। প্রথম যে গল্পটি পড়ে শোনাব সেই গল্পটির নাম হল নিশি কোবরেজ। আর আজকের যে দুটি গল্প আমি পড়ে শোনাচ্ছি সেটি তার ভৌতিক গল্প সমগ্র এই বই থেকে নিয়েছি। প্রথম গল্প নিশি কোবরেজ। হারানো একটা পুঁথিতে নিশি কোবরেজ একটা ভারী জব্বর নিদান পেয়েছেন। গাঁটের ব্যথার জম। তবে মুশকিল হলো এই পাঁচনটা তৈরি করতে যে 5 রকম জিনিস লাগে তার 4টে জোগাড় করা যায়, কিন্তু 5 নম্বরটাই গোলমেলে। 5 নম্বর জিনিসটা হচ্ছে আধ ছটা ভূত। নিশি কোবরেজ রাতে খাওয়ার পর দাওয়ায় দাঁড়িয়ে আচমন করছিলেন। ঘুটঘুট্টি অন্ধকার রাত্রি, চারিদিক নিঝুম। শীতকালের কুয়াশা আর ঠান্ডাটাও জেঁকে পড়েছে। আঁচাতে আঁচাতে নিশি কোবরেজ পাচনটার কথাই ভাবছিলেন। রাজবল্লভবাবু বিরাট বড় লোক, কিন্তু গাঁটের ব্যথায় শয্যাশায়ী। ব্যথাটা আরাম করতে পারলে রাজবল্লভবাবু 1000 টাকা অবধি দিতে রাজি বলে নিজে মুখে কবুল করেছেন। কিন্তু এই ভূতটাই সব মাটি করলে। এই আধ ছটাক ভূত এখন পান কোথায়? হঠাৎ নিশি কোবরেজের মনে হলো উঠোনের ওপাশটায়, হাসির ঘরের পাশটায় কে যেন একটা দাঁড়িয়ে আছে। এই কে রে, ওখানে কে? কেউ জবাব দিল না। নিশি কোবরেজ জলের ঘটিটা ঘরে রেখে হ্যারিকেন আর লাঠি গাছটা তুলে নিয়ে বেরিয়ে এলেন। দিনকাল ভালো নয়, চোর ছেঁচড়ের দারুণ উপদ্রব। ঘরে কিছু কাঁচা টাকাও আছে, আর সোনা দানাও মন্দ নেই। বাঁ হাতে হ্যারিকেনটা তুলে ডান হাতে লাঠিটা নাচাতে নাচাতে কয়েক পা এগোতেই উঠোনের ওপাশ থেকে যেন একটু গলা খাকারির একটা বেশ বিনয়ী শব্দ হলো। চোরের তো গলা খাকারি দেওয়ার কথা না। এই কে, কে ওখানে? ওপাশ থেকে খোনা স্বরে জবাব এলো। আমি হলুম গে রামহরি। না 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 থুড়ি, মানে আমি হলুম গে ধনঞ্জয়। নিশি কোবরেজ আলোটা ভালো করে তুলে ধরে লোকটাকে দেখার চেষ্টা করতে করতে বললেন, রামহরি বা ধনঞ্জয় নামে এ গায়ে আবার কে আছে? কোথা থেকে আসা হচ্ছে শুনি? আর দরকারটাই বা কি? রুগী দেখতে হলে রাতে বিশেষ সুবিধে হবে না, বলে রাখছি। দিনের বেলা এসো। কে যেন বলে উঠল, আগে সেসব কিছু নয়। নিশি কোবরেজ লোকটাকে ঠিক ঠাহর করতে পারছেন না। তার চোখের জোর কিছু কম নয়, হ্যারিকেনেও কালি পড়েনি, তবু ভালো মতো লোকটাকে দেখতে পাচ্ছেন না।
শুধু বুঝতে পারছেন হাঁসের ঘরের পাশে খুব কালো একটা লম্বা পানা ছায়া ছায়া কি যেন। নিশি কবরেজ মনে মনে ভাবলেন, এ চোখের বোধহয় 12টা বাজলো এতদিনে। না, কাল থেকে চোখে 3 বেলা ত্রিফলার জল দিতে হবে। নিশি কবরেজ বললেন, তা রুগীর ব্যাপার নয় তো এত রাতে চাও কি? চোর টোর নও তো বাপু? আগে না, চোর ডাকাত হওয়ার উপায় নেই কিনা একটা সমস্যা নিয়ে আপনার কাছে এসেছিল মাগে। তা সমস্যাটা কি? আগে বলে দিতে হবে যে আমি রামহরি না ধনঞ্জয়। নিশি কবরেজ খ্যাঁক করে উঠে বললেন, এ আর কি হচ্ছে? তুমি রামহরি না ধনঞ্জয় তা আমি কি করে বলবো? হ্যাঁ, আমি তো তোমাকে চিনিই না। আগে আপনি আমাদের চেনেন, মানে থোড়ি মানে চিনতেন। আমরা দুজনেই ওই গেলবার যে ওলা উঠে মরলুম, মনে নেই? আপনার পাচন যে ফেল মারলো। নিশি কবরেজ আঁতকে উঠে বললেন, "এ, তোমরা? ও ওরে বাবা রে, ওরে বাবা! আগে ভয় খাবেন না, আমরা ভারী দুর্বল জিনিস।" নিশি কবরেজ কাঁপতে কাঁপতে বললেন, পাচনের দোষ নেই বাবা, সবই কপালের ফের। আমাকে তোমরা মাফ করে দাও। আরে সেজন্য আপনাকে আমি দুষতে আসিনি, ভয়ের কিছু নেই, কিন্তু সমস্যা একটা দেখা দিয়েছে। ভূত হওয়ার পর আমরা সব কেমন যেন ধোঁয়াটা মার্কা হয়ে গেলুম, শরীর টরীর নেই, তবে কি করে যেন আছি। তা আমরা, অর্থাৎ আমি আর ধনঞ্জয়, মানে আমি আর রামহরি, মানে কে যে কোন জন তা বলা মুশকিল। আমরা দুজন খুব মাখামাখি করি কিনা, এই খুব বন্ধুত্ব ছিল তো দুজনে। ওর শরীরে ঢুকে যায়, ও এর শরীরে মিশে যায়, কিন্তু এই মাখামাখি করতে গিয়ে কে যে কোন জন তা গুলিয়ে গেছে। সে বলো কি? আগে সেই কথাটাই তো বলতে আসা। দুজনে প্রায় ঝগড়া লেগে যাচ্ছে। কখনো আমি বলি যে আমি রামহরি, ও ধনঞ্জয়। কখনো বলে যে ও রামহরি আর আমি ধনঞ্জয়। নিশি কবরেজ এই শীতেও ঘামছিলেন। হাতের হ্যারিকেন আর লাঠি দুই ঠকঠক করে কাঁপছে। পেটের ভেতর কেমন গুড়গুড় করছে, মাথা ঘুরছে। কিন্তু হঠাৎ নয় মনে পড়ে গেল, গাঁটের ব্যথার পাচনটার জন্য যে 8-6টা ভূত লাগবে, সেই কথা। নিশি কবরেজ এক গাল হাসলেন। তার হাত পায়ের কাঁপুনি বন্ধ হয়ে গেল। গলা খাঁকারি দিয়ে বললেন, এ আর বেশি কথা কি? তবে এখন এই তোমার যেরকম বেগুন পোড়ার মতন চেহারা হয়েছে, তাতে তো কিছু বোঝবার উপায় নেই। একটু ধৌতি দরকার। বেশি কষ্ট হবে না, একটা পাচনের মধ্যে মিনিট 10 সেদ্ধ করে নেব তোমাকে, তাতেই আসল চেহারাটা বেরিয়ে আসবে। বটে? বলে কালো জিনিসটা এগিয়ে এলো। নিশি কবরেজ আর দেরি করলেন না, নিশুত রাতেই পাচনটা উনুনে বসিয়ে কোমর বেঁধে লেগে গেলেন। আর ভূতটা সেদ্ধ হতে হতেই মাঝে মাঝেই মাথা তুলে তুলে বলে, হলো আপনার হলো? নিশি কবরেজ অমনি কাঠের হাতাটা দিয়ে সেটাকে ঠেসে দিতে দিতে বলেন, হচ্ছে হে হচ্ছে। তাড়াহুড়ো করলে কি হয়? তোমার তো আর গায়ে ফোসকা পড়ছে না হে। পাচনটা ভোর রাতে তৈরি হয়ে গেল। আর আশ্চর্যের বিষয়, ভূতের ঝুলকালো রংটাও একটু ফ্যাকাশে মারল। নিশি কবরেজ খুব ভালো করে জিনিসটাকে নিরীক্ষণ করে বললেন, আরে এই তুমি তো রামহরি। ভূতটা এই কথায় ভারী খুশি হয়ে বলল, আগে বাঁচালেন, ধনঞ্জয়ের কাছে রামহরি 100 টাকা পেত কিনা ভারী দুশ্চিন্তা ছিল আমার, পেনাম হই আগে। বলে ভূতটা হাওয়ায়
মিশে গেল। নিশি কবরেজ পাচনটা বোতলে পুরে নিশ্চিন্ত মনে তামাক খেতে বসলেন। ওহ, বড্ড ধকল গেছে সারাটা রাত্রির। এবারে শুরু করছি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা দ্বিতীয় গল্প, টেলিফোনে। টেলিফোন তুললেই একটা গম্ভীর গলা শোনা যাচ্ছে। 6491 6491 6491। সকাল থেকে ডায়াল টোন নেই। টেলিফোনের হরেক গন্ডগোল থাকে বটে, কিন্তু এই অভিজ্ঞতা তো নতুন। গলাটা খুবই যান্ত্রিক এবং গম্ভীর, খুব উদাসীন। প্রদীপের কয়েকটা জরুরি টেলিফোন করার ছিল, করতে পারল না। কিন্তু কথা হলো, একটা অদ্ভুত কণ্ঠস্বর কেবল বারবার 4টে সংখ্যা উচ্চারণ করে যাচ্ছে কেন? এর কারণটা কি? ঘড়ির সময় জানার জন্য বিশেষ নম্বর ডায়াল করলে একটা যান্ত্রিক কণ্ঠে সময়ের ঘোষণা শোনা যায় বটে, কিন্তু এ তো তা নয়। মিনিটে মিনিটে সময়ের ঘোষণা বদলে যায়, কিন্তু এই ঘোষণা তো বদলাচ্ছেও না। অফিসে এসে সে তার স্টেনোগ্রাফারকে ডেকে টেলিফোনের ত্রুটিটা এক্সটেন্ডে জানাতে বলেছিল। তারপর কাজকর্ম নিয়ে সে ব্যস্ত হয়ে পড়ল। সে একটা মাল্টিন্যাশনাল কোম্পানির বড় অফিসার, বহু বছর দিল্লিতে ছিল, সম্প্রতি কলকাতায় বদলি হয়ে এসেছে। কোম্পানি তাকে বাড়ি, গাড়ি ও টেলিফোন দিয়েছে। তার আগে এই পদে ছিলেন কুরুপ্পু নামে দক্ষিণ ভারতের একজন লোক। তিনি নাকি রিটায়ার করে দেশে ফিরে গিয়ে ফুলের চাষ করছেন বলে শুনেছে প্রদীপ। খুবই দক্ষ এবং অভিজ্ঞ মানুষ ছিলেন তিনি। রিটায়ার করার বয়স হলেও কোম্পানি নাকি তাকে ছাড়তে চায়নি, বরং আরো বড় পোস্ট দিয়ে ধরে রাখতে চেয়েছিল। কুরুপ্পু কিছুতেই রাজি হননি। দুপুরের লাঞ্চের আগে সে একটি পার্টিকে একটা বকেয়া বিলের জন্য তাগাদা করতে টেলিফোন তুলে ডায়ালের প্রথম নম্বরটা টিপতেই আচমকা সেই উদাসীন, গম্ভীর এবং যান্ত্রিক কণ্ঠস্বর শুনতে পেল। 6491 6491। তারপরেই অবশ্য কণ্ঠস্বর থেমে গেল। প্রদীপ খুবই অবাক হয়েছিল। সামলে নিয়ে বাকি নম্বর ডায়াল করতে রিং বাজালো এবং ওপাশে একজন ফোনও ধরল। প্রয়োজনীয় কথা সেরে নিয়ে প্রদীপ খুব চিন্তিতভাবে অফিসের ইলেকট্রনিক টেলিফোনটার দিকে চেয়ে রইল। এই ফোনেও কণ্ঠস্বরটা এলো কি করে? এসব হচ্ছেটা কি? কলকাতার বাড়িতে প্রদীপের আত্মীয় স্বজন কেউ নেই। তার মা, বাবা, বোন, ভাই সব দিল্লিতে। সে বিয়ে করেনি, একা থাকে। একজন রান্নার ঠিকে লোক রেঁধে দিয়ে যায়, আর ঘরদোর সাফ করা, বাসন মাজা ও কাপড় কাচার জন্য ঠিকে একজন কাজের মেয়ে আছে। তারা কেউ বাড়িতে থাকে না। আলিপুরের নির্জন অভিজাত পাড়ায় 3 তলার মস্ত ফ্ল্যাটে প্রদীপ সম্পূর্ণ একা। তবু প্রদীপ হঠাৎ ফ্ল্যাটের নম্বর ডায়াল করল এবং শুনতে পেল ওপাশে রিং হচ্ছে। আর আশ্চর্য, মাত্র 3 বার রিং বাজতেই কে যেন ফোনটা ওঠালো, কিন্তু কথা বলল না। প্রদীপ বলল, হ্যালো হ্যালো হ্যালো। কেউ জবাব দিল না। কিছুক্ষণ পর ফোনটা কেউ আস্তে করে নামিয়ে রাখল। দুপুর বেলাতেও প্রদীপের শরীর হিম হয়ে এলো। এসব হচ্ছেটা কি? যদি রং নাম্বারই হয়ে থাকে তাহলেও তো ওপাশ থেকে কেউ না কেউ সাড়া দেবে। বিকেলে পার্টি ছিল, ফ্ল্যাটে ফিরতে একটু রাতই হয়ে গেল। আর ফেরার সময় মাথায় দুশ্চিন্তাটা তার আবার দেখা দিল। সে অলৌকিকে বিশ্বাসী নয়, কিন্তু কোনো ব্যাখ্যাও তো পাওয়া যাচ্ছে না। দরজা খুলে ফ্ল্যাটে ঢোকার পর একটু গা ছমছম করছিল বটে, তবে আলো জেলে ঝলমলে আধুনিক ফ্ল্যাটটার দিকে চেয়ে তার ভয় ভয় ভাবটা কেটে গেল। তবে ফোনটার ধারে কাছে সে আর গেল না। প্রদীপের গভীর ঘুম ভাঙল রাত 2টো নাগাদ। হল ঘরে
ফোনটা বাজছে। ঘুম চোখে সে তড়াক করে লাফিয়ে ওঠে। দিল্লিতে মা বাবার শরীর খারাপ হলো না তো? ফোন ধরতেই শিউরে উঠল সে। সেই যান্ত্রিক উদাসীন গম্ভীর গলা বলতে লাগলো, 6491, 6491, 6491। ফোনটা রেখে দিল সে। বাকি রাতটা আর ঘুম হলো না। বিছানায় এপাশ ওপাশ করে কাটিয়ে দিল। কলকাতার টেলিফোন ব্যবস্থা যে খুব খারাপ তা প্রদীপ জানত। তবু সকালে ব্রেকফাস্টের সময় টেলিফোন বেজে উঠতেই প্রদীপ যখন কম্পিত বক্ষে গিয়ে টেলিফোন ধরল, তখন একটি অমায়িক কণ্ঠস্বর বলল, স্যার, আপনার টেলিফোন খারাপ বলে কমপ্লেন করেছিলেন কাল, কিন্তু আমরা টেস্ট করে দেখেছি আপনার লাইনেতে কোনো গন্ডগোল নেই, লাইন তো চালু আছে। কিন্তু আমি যে টেলিফোনে একটা অদ্ভুত গলা শুনতে পাচ্ছি। হয়তো ক্রস কানেকশন হয়ে গিয়েছিল। আমাদের যন্ত্রপাতি সব বহু পুরনো তো, তাই মাঝে মাঝে ওরকম হয়। আপনি ডায়াল করে দেখুন, এখন লাইন ঠিক আছে। বাস্তবিকই লোকটা কানেকশন কেটে দেওয়ার পর ডায়াল টোন চলে এলো এবং অফিসের নম্বর ডায়াল করতেই লাইনও পেয়ে গেল প্রদীপ। ফোন স্বাভাবিক হলো বটে, কিন্তু প্রদীপের মাথা থেকে ওই 6491 গেল না। কাজকর্মের ব্যস্ততার ফাঁকে ফাঁকেই নম্বরটা মনে পড়তে লাগলো। এক আধবার প্যাডে সে নম্বরটা লিখেও ফেলল। বিকেলের দিকে কয়েকটা চিঠি সই করতে গিয়ে হঠাৎ চিঠির ওপরে টাইপ করা তারিখটা দেখে সে একটু সচকিত হল। 2491, অর্থাৎ 91 সালের 2রা এপ্রিল। 6491 মানে কি এপ্রিলের 6 তারিখ? কথাটা টিকটিক করতে লাগলো মাথার মধ্যে। অফিস থেকে বেরিয়ে এসে গেল একটা ক্লাবে টেনিস খেলতে, তারপর একটা হোটেলে রাতের খাবার খেয়ে ফ্ল্যাটে ফিরে এলো। টেনিস খেলার ফলে ক্লান্ত শরীরে খুব ঘুম পাচ্ছিল। শোয়ার আগে সে সভয়ে টেলিফোনটার দিকে চেয়ে রইল। দিল্লিতে ফোন করে মা বাবার একটা খবর নেওয়া দরকার। ফোন করাটা উচিত হবে কি? যদি আবার সেই... না, ফোন তুলে ডায়াল টোনই পাওয়া গেল। দিল্লির লাইনও পাওয়া গেল একবারই। মা বাবা ভাই ও বোনের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলে মনটা হালকা লাগলো, আর আজ শুয়েই ঘুমিয়ে পড়ল। 3-4 দিনই আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটল না। টেলিফোন স্বাভাবিক। দুশ্চিন্তা বা উদ্বেগটাও আস্তে আস্তে সরে যেতে লাগলো মন থেকে। কিন্তু রবিবার সকালে গলফ খেলতে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল প্রদীপ। হঠাৎ টেলিফোন বেজে উঠল। প্রদীপ অন্যমনস্কভাবে টেলিফোন তুলতেই সেই অবিস্মরণীয় যান্ত্রিক কণ্ঠস্বর শোনা গেল, দিস ইজ দ্য ডে, দিস ইজ দ্য ডে, দিস ইজ দ্য ডে। সকালের আলোর মধ্যেও ভয়ে হঠাৎ হিম হয়ে গেল প্রদীপ। চিৎকার করে বলল, হোয়াট ইজ দ্য মিনিং অফ ইট? অবিচলিত কণ্ঠস্বর একইভাবে বলে যেতে লাগলো, দিস ইজ দ্য ডে, দিস ইজ দ্য ডে। প্রদীপ চিৎকার করে ধমকালো, 2-একটা নির্দোষ গালাগালও দিল, আবার কাকুতি মিনতিও করল, কিন্তু কণ্ঠস্বরের অধিকারী ওই একটা বাক্যই উচ্চারণ করে যেতে লাগলো। এপ্রিলের কলকাতা এমনিতেই গরম। ফোনে চেঁচামেচির পর আরো ঘেমে উঠল সে। ফোনটা রেখে কিছুক্ষণ ঝিম মেরে বসে রইল। এর মানে কি? হঠাৎ খেয়াল হলো, আজ তো এপ্রিলের 6 তারিখ। 6491। আজকের দিনটা সম্পর্কে কেউ কি তাকে কিছু বলতে চাইছে? কি বিশেষত্ব এই দিনটার? আজ তো চমৎকার একটা দিন। আজ সারা দিন তার দারুণ প্রোগ্রাম। তাদের অফিসের সবচেয়ে বড় ক্লায়েন্ট মান্টু সিং সরখেরিয়ার আমন্ত্রণে তারা আজ যাচ্ছে কলকাতার বাইরে দিল্লি হাইওয়ের কাছে সরখেরিয়ার বিশাল বাগান বাড়িতে। সকালে সেখানে গলফ আর টেনিসের আয়োজন, দুপুরে বিশাল লাঞ্চ, সন্ধেবেলায় হাই টি,
তারপরে গান বাজনাও হবে। একেবারে ডিনার সেরে ফেরার কথা। এমন চমৎকার মজায় ভরা দিনটা নিয়ে চিন্তা করবার কি আছে? ফুরফুরে হাওয়ায় হাওড়া ব্রিজ পেরিয়ে দিল্লি রোড হয়ে সারখেরিয়ার বাগানবাড়িতে পৌঁছনোর সময় দুশ্চিন্তাটা যেন কোথায় উবে গেল। অনেক অতিথি জড়ো হয়েছে, হাসি হট্টগোল চলছে। গল্ফ কিট নিয়ে বেরিয়ে পড়ল প্রদীপ, 1 কাপ কফি খেয়ে নিয়ে। সারখেরিয়ার খামারের পাশেই গল্ফের বিশাল মাঠ, মাঝে মধ্যে ঝোপ জঙ্গল জলা। অনেক গল্ফ খেলোয়াড় জড়ো হয়েছেন। খেলতে খেলতে সব দুশ্চিন্তা সরে গেল মাথা থেকে। বলটা একটা ঝোপ জঙ্গলের মধ্যে গিয়ে পড়েছিল। প্রদীপ বল খুঁজতে সেখানে ঢুকল। জায়গাটা যেন কিরকম অন্ধকার এবং দুর্গম, কিন্তু জঙ্গলটা এমন জায়গায় যে গর্ত পর্যন্ত যেতে হলে এই জঙ্গলটি পেরোতেই হবে। সেই জঙ্গলে নিচু হয়ে বলটা খোঁজার সময় আচমকাই একটা দুরাগত কণ্ঠ যান্ত্রিকভাবে হঠাৎ বলে উঠল, "দিস ইজ দ্য ডে, দিস ইজ দ্য ডে, দিস ইজ দ্য ডে।" হঠাৎ ক্লিক করে একটা শব্দ হলো কোথাও। সন্দেহজনক কিছু নয়, কিন্তু প্রদীপের ষষ্ঠ ইন্দ্রিয়ই যেন কিছু জানান দিল তাকে। সে বিদ্যুৎ গতিতে মাটিতে উপুড় হয়ে শুয়ে পড়ল। আর সঙ্গে সঙ্গেই বজ্রপাতের মতন একটা বন্দুকের শব্দ হলো। গাছের গোটা কয়েক ডাল প্রচণ্ড শক্তিশালী বুলেটের ঘায়ে ভেঙে পড়ল। আর তারপরেই একজোড়া পায়ের দ্রুত পালানোর শব্দ। প্রদীপ যখন উঠে বসল, তখন খানিকটা হতভম্ব হয়ে চারিদিকে দেখল সে। কেউ তাকে মারার চেষ্টা করেছিল, কিন্তু খুবই সামান্যর জন্য সে বেঁচে গেছে। উঠে গায়ের ধুলো টুলো ঝেড়ে চারিদিকটা দেখল সে। কে তাকে মারতে চায়, আর কেনই বা? বন্দুকের শব্দ শুনে কেউ ছুটে আসেনি, তার কারণ আশেপাশে অনেকেই শিকারে বেরিয়েছে। বন্দুকের শব্দ হচ্ছেও আশেপাশে। সারা দিনটা খুব অন্যমনস্কতার মধ্যে কাটল প্রদীপের। ঘটনাটার কথা সে কারো কাছে প্রকাশ করল না। রাতে বাড়ি ফিরে সে টেলিফোনটার দিকে চেয়ে রইল কিছুক্ষণ। টেলিফোনে এই দিনটার পূর্বাভাস দেওয়া হচ্ছিল তাকে, কিন্তু কেন? কে দিচ্ছিল? রাত 10:30 নাগাদ টেলিফোন বেজে উঠল। সভয়ে টেলিফোন ধরল প্রদীপ। হ্যালো? ওপাশ থেকে একটি ভরাট গলা তার নম্বরটা উচ্চারণ করে ইংরেজিতে জিজ্ঞেস করল, এই নম্বর তো? হ্যাঁ। আপনি কে? আমি কুরুপ্পু। আপনি কে? আমি আমি প্রদীপ রায়। ওহো, হ্যাঁ, আমি আপনার নাম জানি। দিল্লিতে ছিলেন। শুনুন, জরুরি একটা কথা আছে। সারখেরিয়ার 1,24,00,000 টাকার একটা বিল আছে। আপনি কি সেটা পাস করে দিয়েছেন? না, বিলটা একটু ইরেগুলার। ক্ল্যারিফাই করার জন্য ডিপার্টমেন্টকে বলেছি। খুব ভালো। ওই বিলটা একদম জালি, কিন্তু বিলটা আটকালে আপনার বিপদ হতে পারে। সারখেরিয়া বিপজ্জনক লোক। বোধহয় আপনি ঠিকই বলেছেন। আজ কেউ আমাকে খুন করার চেষ্টা করেছিল। হ্যাঁ, এরকম ঘটনা আরো ঘটতে পারে, কিন্তু ভয় পাবেন না। টেলিফোনটার দিকে মনোযোগী থাকবেন। এইবার প্রদীপ চমকে উঠে বলে, হ্যাঁ, এই টেলিফোনেও একটা অদ্ভুত কাণ্ড হচ্ছে। কুরুপ্পু স্নিগ্ধ গলায় বললেন, জানি মিস্টার রায়, ভূত মাত্রই কিন্তু খারাপ নয়। অন্তত ওই ফ্ল্যাটটায় যে থাকে সে খুবই বন্ধু ভূত। তাকে অবহেলা বা উপেক্ষা করবেন না, ভয়ও পাবেন না। তাহলে নিরাপদে থাকতে পারবেন। বিপদের আগে সে সাবধান করে দেবে। আমাকেও দিত। তার পরামর্শেই তো আমি রিটায়ার করে ফুলের চাষে মন দিয়েছি। আচ্ছা, গুড নাইট। হ্যাঁ, গুড নাইট। প্রদীপ তার হাতের স্তব্ধ টেলিফোনটার দিকে
হাঁ করে চেয়ে রইল। কেমন লাগলো আজকে দুটো ব্যাক টু ব্যাক ভূতের গল্প? বেশ মজার ভূত প্রথমটি, আর পরেরটি উপকারী ভূত। আমার গল্প ভালো লাগলে একটু লাইক করো আর কমেন্ট করে জানিয়ে দিও, আমার খুব ভালো লাগবে। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটি, তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের মধ্যে এরকম তোমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা গল্প শুনতে ভালোবাসে, যাদের পড়বার একটু অসুবিধে আছে, তাদের সঙ্গে শেয়ার করে দিও আমার গল্পগুলো, তাহলে তারাও পড়তে পারবে আমার এই গল্প, আর আমার এই প্রচেষ্টা তাহলে সার্থক হবে। আগামী বছর আসছে, নতুন বছর সামনে, সকলের নিশ্চয়ই খুব ভালো কাটবে এই সামনের আগত 2026 এই সালটি।